গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। ঠিক আছে, আজকে আবার আমরা চলে এসেছি নতুন একটা সেশন নিয়ে। যে প্র্যাকটিস সেশনগুলো তোমাদের ক্লার্কশিপ এক্সামের পর থেকে শুরু হয়েছিল, তারই ম্যাথের আজকে আরেকটা সেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদেরকে এটুকু আগের দিনে একটা হিন্টস দিয়েছিলাম যে আজকে শুধুমাত্র যে তোমাদের অঙ্কগুলো এরিথমেটিক বেসড থাকবে তা কিন্তু নয়। তোমাদের কাছে যে এক্সামসগুলো সামনে আছে সেখানে কিন্তু তোমাদের এরিথমেটিকের সাথে অ্যালজেব্রা এবং তার সাথে মেনসুরেশন, সব জিওমেট্রি, সব কিছু জিনিসই কিন্তু কোয়েশ্চেন্স ফেস করতে হবে। তো আমাদের টার্গেট এখন থেকে শুধুমাত্র যে বেসিক এলিমেন্টারি এরিথমেটিক্স তা নয়, ক্লার্কশিপ এক্সামের আগে যে সেশনগুলো তোমাদের দেওয়া হয়েছিল তাতে অলরেডি বেশ কিছু এরিথমেটিক্সের অঙ্ক, এখানেও নেই এমন নয়, বেশ কিছু আছে, কিন্তু আস্তে আস্তে সেটার ভাগ কমবে। আমরা জোর আস্তে আস্তে বাড়াবো আমাদের অ্যাডভান্স ম্যাথস দিকে। ঠিক আছে, তো আজকে যে তোমাদের অঙ্কগুলো আছে, তোমাদের বেশ কিছু অঙ্ক নতুন লাগতে পারে, বেশ কিছু অঙ্কের ফর্মুলা ভুলে যেতে পারো, সেগুলো কোনো ব্যাপার নয়, ফর্মুলা লাস্ট মুহূর্তেও কিন্তু মুখস্থ করে করা সম্ভব। কিন্তু তোমরা যদি অঙ্কের কনসেপ্টগুলোকে এখন থেকে বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু ইজি হয়ে যাবে। যেমন তোমাদের বলেছি যে ম্যাথসের কিন্তু শুধুমাত্র যে তুমি শিখে গেলেই তুমি পরীক্ষায় ইমপ্লিমেন্ট করে আসতে পারবে তা কিন্তু নয়। তোমাকে বাড়িতে একটা রিগোরাস প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, যাতে গিয়ে তুমি সময়ের যে আমাদের আটকে যাই, আমরা সময়ের মধ্যে করতে গিয়ে আটকে যাই, শেষ হয় না, এই প্রবলেমসগুলো যাতে আস্তে আস্তে মিনিমাইজ হয়। তাই চিন্তা করার কোনো কারণ নেই, অঙ্কগুলো যা আছে সেগুলোকে একটু ধৈর্য ধরে করার চেষ্টা করো। না পারলে আমি প্রত্যেকটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকেও ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে ক্লাসে এসছো, জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই ভ্যালুয়েবল ফিডব্যাকগুলো আমার খুবই প্রয়োজন। আমরা নিজেদেরকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই এবং তোমাদেরও যাতে হেল্প হয় সেই জিনিসটা আমরা কন্টিনিউ চেষ্টা করছি। ঠিক আছে, চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেনের দিকে যাই। এখানে অলরেডি তুমি ডানলপ সেন্টারের ফোন নাম্বার এগুলো অলরেডি দেখতে পেয়েছো। চলো এখানে দেখো সমস্ত এক্সামস যে যে ওরিয়েন্ট করে বা যে যেগুলোকে টার্গেট করা হচ্ছে সেইগুলো কিন্তু অলরেডি এখানে লেখা আছে। তাই কথা না বাড়িয়ে ফার্স্ট কোয়েশ্চেন্স। আজকের পিচ কিন্তু অস্ট্রেলিয়ার বাউন্সের পিচ, তো তোমরা ঘাবড়িও না, তোমরা ব্যাটিং ঠিকঠাক করতে থাকো, তোমাদের ভালো স্কোর হবে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, বলছে 2 টু দি পাওয়ার 123 এরকম করে একটা জিনিস দেওয়া আছে। বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ট্রেলিং জিরো। মানে হচ্ছে যে এই যে গোটা কোয়েশ্চেনটা শেষে কটা জিরো আসতে পারে, অর্থাৎ তুমি তো বুঝতেই পারছো এই জিনিসটাকে তোমায় গুণ করতে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে গুণের শেষে তোমায় কটা জিরো আসবে, এই কনসেপ্টটা কিন্তু বা এটাই তোমায় এখানে জানতে চেয়েছে। কটা আসবে দেখো, লাস্টে 5 মানে হচ্ছে কি 5টা জিরো আছে কিনা, একটা জিরো, 10টা জিরো, এরকম কটা জিরো থাকবে সেটা তোমাকে কিন্তু সবার প্রথমে এখানে বার করতে হবে। দেখো একটা যদি বেসিক কনসেপ্টে আমরা যাই, জিরো কিভাবে আসে? জিরো আসে হচ্ছে, দেখো 2কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে তোমার আসছে কত, 10। 10 মানে কি একটা জিরো আসা, এছাড়া তো আর কোনো উপায় নেই। এবার তুমি বলবে যে স্যার হঠাৎ করে আপনি 2 5 এগুলোকে আনলেন কেন, 10 তো ডাইরেক্টলি একটা জিরো ক্যারি করে। আচ্ছা দেখো এখানে আমার কিন্তু কি আছে, এখানে আমার পুরো জিনিসটাই একটা গুণে দেওয়া আছে। এখানে সংখ্যাগুলো কিসে কিসে আছে, 2 আছে আর 3 আছে। তার মানে এখানে তোমাকে জিরো আনতে যাওয়ার জন্যে কি করতে হচ্ছে, 2 আর 5 এরকম কটা 2 বা কটা 5 আছে সেটাকে যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কটা তোমার সলভ হবে। আমার টার্গেট এখানে যে মিনিমাম কটা 2 বা কটা 5 একত্রে পেয়ার আপ হয়ে কটা আমাদের জিরো দেয়, সেটাই কিন্তু অঙ্কটার মূল টার্গেট। এবার চলো সলভ করি। আশা করি বেসিকটা তোমাকে বোঝাতে পেরেছি যে জিনিসটা কি। এবার সলভের দিকে আমরা এগোচ্ছি। দেখো কি আছে, 2 টু দি পাওয়ার 123 মাইনাস 2 টু দি পাওয়ার 122 মাইনাস 2 টু দি পাওয়ার 121, এটা তোমাকে দেওয়া আছে। এর সাথে মাল্টিপ্লাই কাকে করছো, 3 টু দি পাওয়ার 234 মাইনাস 3 টু দি পাওয়ার 233 মাইনাস
3^232 এই জিনিসটা তোমার কাছে আছে। এবার দেখো তুমি আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম এরম টাইপেরই অঙ্ক, সেই অঙ্কের মতো করে আমরা কি করব, সবার প্রথমে একটা কমন নিয়ে নেব। তাকে কমন নেবো, দেখো এখানে 123 আছে, 122 আছে, 121 আছে, তার মানে সবচেয়ে যেটা লোয়েস্ট সেটাকেই আমি কমন নিতে পারবো। তার মানে 2^121 কে তুমি কমন নিলে নিলে এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে কে পড়ে থাকবে, দেখো 2^123 আছে, সেখান থেকে যদি 2^121 কমন নিয়ে নাও, মানে 123 থেকে 121 বাদ দিলে তোমার কে পড়ে থাকছে ওপরে, 2 স্কোয়ার পড়ে থাকছে। আশা করি বুঝলে। এবার দেখো 2^122 থেকে যদি 2^121 কমন নিয়ে নাও বা ভাগ করে দাও, তাহলে কি পড়ে থাকবে, জাস্ট একটা 2^1 পড়ে থাকবে। আর লাস্ট যে 2^121 থেকে যদি পুরোটাই কমন নিয়ে নাও, তাহলে কে পড়ে থাকবে, জাস্ট একটা 1 পড়ে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে 123 থেকে 121 বাদ দিলে 2 স্কোয়ার, এখানে 2^1 আর এখানে শুধু 1 পড়ে রইল। সেম জিনিস আমরা করব কি 3 এর জন্য। এখানে সবচেয়ে লোয়েস্ট কে আছে, 3^232, এটা সবচেয়ে লোয়েস্ট, কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে কে পড়ে থাকছে, দেখো 3 স্কোয়ার পড়ে থাকছে, সেখান থেকে এখানেও সেম 3^1 আর লাস্টেরটায় কে একটা সিঙ্গেল 1 পড়ে থাকছে। তাই তোমাদের আশা করি এই লাইনটা পুরোপুরি ক্লিয়ার হলো। এবার জাস্ট ইজি হয়ে গেল, সলভ করব কিভাবে, দেখো 2^121 যেমন আছে তাকে রেখে দাও, ব্র্যাকেটের মধ্যে থেকে কি বার করতে পারছো, 2 স্কোয়ার মানে 4 -2 -1, এটা ফার্স্ট ব্র্যাকেটে পেয়ে গেলে। সেম এখান থেকে কি পেলে, 3^232 পেলে, তার মধ্যে 3 স্কোয়ার মানে 9, তারপরে পেয়েছো -3 -1। এত দূর অব্দি আশা করি ক্লিয়ার প্রত্যেকের। এবার তার তলায় কি পেলে, দেখো 2^121 যেমন আছে, এখান থেকে পেলে কি 4 -2 -1 মানে শুধু একটা 1 পড়ে থাকছে। এবার 3^232 এটা আছে, এটা ইনটু কি পাচ্ছ, এখান থেকে 9 -3 করলে 6, 6 -1 করে 5 পেয়ে গেলে। দেখো তুমি যে ফাইনাল যেটা পেয়েছো সেটাতে কে কে আছে, সেটার মধ্যে আছে হচ্ছে 2^121 থেকে শুরু করে এই গোটা জিনিসটা তোমার ফাইনাল অ্যান্সার এসছে। আমি বলেছিলাম যে যেভাবে আমায় 0 পেতে হবে, কটা 5 আছে আর কটা 2 আছে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ 5 2 কে একটা পেয়ারে নিতে হবে, রাইট। এখানে দেখো 5 একটাই 5 আছে, 2 তো তোমার কাছে 121টা আছে তুমি দেখতেই পাচ্ছ, কিন্তু 5 তো তোমার কাছে একটা আছে, তাহলে তুমি তো বাকি 2 গুলোকে কোনো কাজে লাগাতে পারবে না। তাহলে কি হয়ে গেল, একটা 5 তুমি এখান থেকে নিলে আর একটা 2 এখান থেকে নিলে, তাহলে 5 আর 2 এরা দুজন মিলে কি করবে, একটা 10 তৈরি করবে। 10 তৈরি করা মানে এই একটা জিরোর গল্প চলে এলো। দেখো আর কি তুমি কোথাও থেকে 0 পাচ্ছ, আর তুমি 0 পাচ্ছ না, তার মানে একটাই 5 আর একটা 2 আমি এর থেকে নিলাম। যদি 5-এর সংখ্যা বেশি থাকতো, ধরো সাপোজ 5-এর সংখ্যা যদি 4টে থাকতো, তাহলে এখান থেকে আমি 4টে 2 ধার নিতে পারতাম, তখন 4টে 0-র গল্প চলে আসতো। তাহলে যটা 5 2 পেয়ার পাবে ততগুলো তোমার 0-র গল্প আসবে। তাহলে এখানে মাত্র একটাই 0 পাচ্ছ, তাই তোমার অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 1। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা একটু অন্য টাইপের অঙ্ক, এরকম টাইপের অঙ্কও কিন্তু পরীক্ষাতে আজকাল দিচ্ছে, তাই এই টাইপের অঙ্কগুলোও কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা দরকার। ক্লিয়ার হলো? চলো আমরা সেকেন্ড অঙ্কের দিকে এগিয়ে যাই। সেকেন্ড অঙ্ক দেখো, এটা একটা মেনসুরেশনের অঙ্ক, অর্থাৎ সার্কেলের অঙ্ক। তাহলে সার্কেল চ্যাপ্টারটা প্রত্যেকেরই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা কিন্তু প্রচুর অঙ্ক আসে। সেই সার্কেল চ্যাপ্টারের বেসিক কিছু ফর্মুলা আছে, যেমন একটা সার্কেল যদি এটা হয়, সেই একটা সার্কেলের এটা কি এখান থেকে সেন্টার থেকে এই ডিস্টেন্সটাকে আমরা বলি আর, আর মানে হচ্ছে রেডিয়াস, তাই তো। এবার যদি এই সার্কেলটার তোমার সার্কামফারেন্স বার করতে হয়, সার্কামফারেন্স বলতে কি এই পুরো পরিধি, তাহলে পরিধির ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 2πr। ক্লিয়ার করতে পারলাম? পরিধির ফর্মুলা কি 2πr, এটা হচ্ছে পরিধির ফর্মুলা। এরিয়ার যদি ফর্মুলা চাইতো,
জাস্ট বলে দিলাম, অঙ্কটাই কাজে যদিও লাগবে না, এখানে এরিয়া ভিত্তিক কোনো কথা বলা নেই, তাই এরিয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু জাস্ট ফর্মুলাটা জেনে রাখো, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই আর। ক্লিয়ার হলো? এবার আমরা অঙ্কটার দিকে এগোচ্ছি। কি বলেছে অঙ্কটায় দেখো, তোমাকে বলে দিয়েছে যে টু সার্কেলসের দুটোর সার্কামফারেন্স বলে দিয়েছে, তার মানে দুটো সার্কেলের যদি রেডিয়াস গুলো আলাদা আলাদা ধরে নিই, অর্থাৎ 2 পাই আর 1 ধরে নিলাম প্রথম সার্কেলের পেরিমিটার। কেন? কারণ 2 পাই আর তো ফর্মুলা, এখানে তুমি ধরে নিয়েছো যে তোমার ফার্স্ট সার্কেলের রেডিয়াসটা কত ধরে নিয়েছি r1, তাহলে 2 পাই r1 সমান বলতে পারি কি 198। ক্লিয়ার আশা করি, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে যদি r1 এর ভ্যালুটা বের করি কত আসবে 198 ডিভাইডেড বাই 2 পাই, চলে এলো। ক্লিয়ার হলো এটা? এবার সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটার তুমি ধরে নিলে কত, r2 হচ্ছে তোমার রেডিয়াস তুমি ধরে নিলে, তাহলে 2 পাই r2 এর ভ্যালু কত তোমায় বলে দিয়েছে 352, এটা তোমায় বলে দিয়েছে 2 পাই r2 এর ভ্যালু কত 352, সেখান থেকে তুমি r2 এর ভ্যালুটা কত পেলে 352 ডিভাইডেড বাই 2 পাই পেয়ে গেলে। ক্লিয়ার আশা করি এই অবধি পুরোপুরি? তাহলে r1 আর r2 এর ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেলে। এবার তোমাকে বলেছে কি, বলেছে যে দুটোর ডিফারেন্স বার করতে, তার মানে তোমাকে আলটিমেটলি যেটা করতে বলেছে সেটা হচ্ছে r1 মাইনাস r2 করতে বলেছে। কিন্তু দেখো দুটোর মধ্যে বড় কে, বড় হচ্ছে এখানে r2, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে r2 মাইনাস r1 করব। সেটা কি করলাম, r2 মাইনাস r1 করলাম। তাহলে দেখো কি লিখতে পারি, r2 এর ভ্যালু 352 বাই 2 পাই মাইনাস কত করলাম 198 বাই 2 পাই, এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো দুটোর ডিফারেন্সটা কত, যদি 1/2 পাই তুমি কমন নিয়ে নাও, 1/2 পাই কমন নিয়ে নিলে কে পড়ে থাকে 352 মাইনাস 198 পড়ে থাকে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে 1/2 পাই মানে কত, পাই এর ভ্যালু কত, পাই ইজ ইকুয়াল টু কি জানি আমরা 22/7, এটা হচ্ছে পাই এর ভ্যালু। তাহলে 22/7 যদি পাই এর ভ্যালু হয়, তাহলে যদি 1/2 পাই মানে কি জিনিসটা ঘুরে যাচ্ছে, তাহলে এটাকেই যদি 2 পাই করো তার মানে কি হবে 2 দিয়ে গুণ হয়ে 44/7 হয়। তাহলে দেখো তুমি এখানে 1/2 পাই করেছো, মানে 7/44 ইন্টু দুজনের ডিফারেন্সটা কত, এটা 198 থেকে 300 বিয়োগ করলে 198 আর দুগুণের 200 মানে হচ্ছে 154 চলে এলো, তাই তো 154 চলে এলো। এবার জিনিসটাকে কাটাকুটি করো, দেখো এটাকে 22 দিয়ে কাটতে পারো 2 হয়, 22 দিয়ে কাটলে এটা 7 হয়, তার মানে 49/2, 49/2 কে আমি ডাইরেক্টলি কত লিখতে পারি 24.5 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? প্রত্যেকটা স্টেপ আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম যে প্রত্যেকটা জিনিসটা কি। এই পাই জিনিসটা কি, পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে 22/7, যেটার আমরা ভ্যালু ধরি, সেই ভ্যালুটাই আমরা ফাইনাল জায়গায় গিয়ে পুট করলাম, করে আমি ফাইনাল অ্যান্সারটা পেলাম। তুমি এখান থেকেও পাই এর ভ্যালু বসিয়ে r1 r2 এর ভ্যালু বার করতে পারতে, কিন্তু সেখানে গিয়ে তোমার ক্যালকুলেশনটা দুবার করতে হতো, তাই আমি কি করলাম ফাইনাল স্টেজে গিয়ে ক্যালকুলেশনটা করলাম যাতে তোমার অ্যান্সার চলে আসে। ঠিক আছে, ওকে ক্লিয়ার? তো তুমি ডাইরেক্টলিও যখন করতে পারতে, এই জায়গাটা দিয়েও স্টার্ট তুমি করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। এটা জাস্ট তোমাদেরকে ভেঙে একটু দেখিয়ে দেওয়া। ঠিক আছে, চলো পরের অঙ্কের দিকে আমরা এগোলাম। দেখো বলছে ইফ দ্য ডায়াগোনালস অফ এ রম্বস, আজকের আমি যেমন বললাম যে বেশিরভাগ কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের আছে মেনসুরেশন চ্যাপ্টারটা থেকে, তোমাদের অলরেডি একটা সার্কেল চ্যাপ্টারের কোয়েশ্চেন্স দেখালাম, এবার আছে হচ্ছে একটা রম্বস চ্যাপ্টারের কোয়েশ্চেন। তাহলে একটা রম্বস যদি ড্র করতে হয়, একটা রম্বস কাইন্ড অফ এরকম দেখতে হয়, একটা রম্বস এরকম দেখতে হলো, চারটে পয়েন্ট দিয়ে দাও এ বি সি ডি। আচ্ছা রম্বসের বলতে কি বোঝায়? আচ্ছা দেখো স্কোয়ার সম্পর্কে তোমরা সবাই জানো, বর্গক্ষেত্র সম্পর্কে সবাই জানো, বর্গক্ষেত্রের সাথে রম্বসের যেটা মেন তফাৎ সেটা হচ্ছে
বর্গক্ষেত্রেরও যেমন চারটে বাহুর দৈর্ঘ্য সেম, তেমনি রম্বসেরও কি চারটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেম। শুধুমাত্র আলাদাটা কি, বর্গক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা কোণ কি হতো 90 ডিগ্রি হতো, কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি নয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যে কোয়েশ্চেনটা দিয়েছে, ইফ দ্য ডায়াগোনালস অফ এ রম্বস আর 12 সেন্টিমিটার, অর্থাৎ এটা একটা ডায়াগোনাল আর এটা একটা ডায়াগোনাল, তাহলে দুটো ডায়াগোনালের টোটাল লেন্থটা কত বলে দিয়েছে, একটার বলেছে হচ্ছে 12 সেন্টিমিটার, একটার বলেছে হচ্ছে 16 সেন্টিমিটার। দেখো এই অঙ্কটা করার আগে একটা জিনিস জানা খুব দরকারি, সেটা হচ্ছে যে যখন রম্বস পড়ছো, রম্বসের কর্ণ দুটো অর্থাৎ রম্বসের ডায়াগোনাল দুটো একে অপরকে কি করে না 90 ডিগ্রিতে কাট করে। অর্থাৎ যদি আমি দেখি যে রম্বসের কর্ণ দুটো কি করেছে, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, চারটে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। এবং শুধুমাত্র তাই নয়, দুটো কর্ণ একে অপরকে ইকুয়ালি ডিভাইড করে, অর্থাৎ এখান থেকে এই অবধি যা ডিস্টেন্স, এখান থেকে এই অবধি ডিস্টেন্সও তাই। অর্থাৎ টোটাল যদি লেন্থটা আমার 16 সেন্টিমিটার হয়, তাহলে টোটাল যদি লেন্থটা 16 সেন্টিমিটার হয়, তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি অর্থাৎ এই লাইনটার ভ্যালু 16 হাফ। কি বললাম যে ইকুয়ালি ডিভাইড করে, তার মানে টোটালটা 16, তাহলে এখান থেকে এতটার ভ্যালু কি পেয়ে যাচ্ছ, এখান থেকে এতটার ভ্যালু পেয়ে যাচ্ছ হচ্ছে 8। ক্লিয়ার? সেম ভাবে যখন তুমি আরেকটা সাইডে দেখছো, আরেকটা সাইডেরও কি এখান থেকে টোটালটার ভ্যালু কত ছিল, টোটালটার ভ্যালু ছিল আমার 12 সেন্টিমিটার বলা ছিল, তাহলে হাফ ভাবে ডিভাইড করছে মানে ঠিক হাফ হয়ে যাচ্ছে, মানে বলতে পারো এই পয়েন্ট থেকে এই অবধি যে ডিস্টেন্সটা, এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, এটার ভ্যালু চলে আসছে কত 6 সেন্টিমিটার। ক্লিয়ার করতে পারলাম? কেন, জাস্ট দুভাগে ভাগ হয়ে গেছে। তাহলে একটা যদি আমি এবার ভালো করে ছবিটাকে তোমরা দেখে নিয়েছো যে এখান থেকে এটার ভ্যালুটা আসছে কত 8 সেন্টিমিটার, এখান থেকে এটার ভ্যালুটা আসছে কত 6 সেন্টিমিটার। এবার আমাকে বার করতে দিয়েছে দ্য স্কোয়ার অফ ইট সাইড ইজ, স্কোয়ার অফ ইট সাইড মানে তোমার কাছে যেটা আছে, যে এই যে সাইডটা আছে অর্থাৎ এই সাইডটা যেটা আছে, এই সাইডের স্কোয়ার কত হবে সেটা তোমায় বার করতে দিয়ে। ক্লিয়ার করা গেল? এবার ভালো করে ভেবে দেখো, আমি একটু আগেই বললাম এই যে অ্যাঙ্গেলটা এটা কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি এই অ্যাঙ্গেলটা হয়, তাহলে এটা তোমার একটা কি হয়ে যাচ্ছে বেস, আর এটা পারপেন্ডিকুলার, তার মানে এটা একটা পাতি কথা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে কিনা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, যার বেস আর পারপেন্ডিকুলারের ভ্যালুটা তোমাকে অলরেডি গিভেন, কোনটা 8 আর 6 দেওয়া আছে। বার করতে কি বলেছে, এই যে হাইপোটেনিউয়াস অর্থাৎ বিসি লেন্থটাই কি এখানে হাইপোটেনিউয়াস, তাহলে হাইপোটেনিউসের আমার লেন্থটা বার করতে বলেছে, লেন্থ বলেনি, বলেছে হাইপোটেনিউয়াসের স্কোয়ারের লেন্থ বার করতে। এবার অলরেডি তুমি একটা ফর্মুলা জানো কি, পিথাগোরাসের ল, যেটাই ছিল পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার, সেটাই সমান কি হাইপোটেনিউয়াসের স্কোয়ার, তাই তো? এটাই তোমার পিথাগোরাসের সূত্র। তাই এই সূত্রকে কাজে লাগিয়ে দেখো অলরেডি দুটো ভ্যালু বলা, পারপেন্ডিকুলারের ভ্যালু বলা হচ্ছে 8, তাহলে 8 এর স্কোয়ার প্লাস বেসের ভ্যালু কত বলা 6, তাহলে 6 এর স্কোয়ার, সেটাই কি সেটাই হচ্ছে হাইপোটেনিউসের স্কোয়ার, মানে এই ভ্যালুটাই আমায় বার করতে দিয়েছে, বা একটা সাইডের ভ্যালুর স্কোয়ার বার করতে দিয়েছে। তাহলে 8 এর স্কোয়ার হচ্ছে 64, তার সাথে 36 অ্যাড করে তুমি পেয়ে গেলে 100। তাহলে এটাই কি, এটাই হচ্ছে বাহুর স্কোয়ার বা এইচ স্কোয়ার। তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কত এসে গেল, ফাইনাল অ্যান্সার অপশন সি 100 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার করা গেল? তাহলে আবারও বলে দিচ্ছি, এই অঙ্ক করার জন্য তোমার দুটো জিনিসের ক্রাইটেরিয়া লাগবে। এক হচ্ছে কি, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পিথাগোরাসের সূত্র, এটা তোমায় জানতে লাগবে। কি সূত্র, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, সেটা হচ্ছে হাইপোটেনিউয়াস স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার।
এটা একটা ফর্মুলা। দ্বিতীয় যেটা লাগবে যে একটা রম্বসের দুটো কর্ণ, দুটো ডায়াগোনাল একে অপরকে কি করে, একে অপরকে 90 ডিগ্রিতে কাট করে। শুধুমাত্র তাই নয়, ইকুয়ালি ডিভাইডও করে, একে অপরকে দুভাগে ইকুয়ালি ডিভাইড করে। ক্লিয়ার? চলো আশা করছি পরের অঙ্কের দিকে যাওয়া যাক। পরের অঙ্ক আবারও একটা ট্রায়াঙ্গেলের অঙ্ক, এবং এটাও কিন্তু খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় আসা কোয়েশ্চেন্স। ভালো করে ভেবে দেখো, এটা কিন্তু অনেকেই ভুল করার মতো জায়গায় থাকতে পারো, তাই একটু ভেবে এটাকে অ্যাপ্রোচ করো। অঙ্কটা এমনি সোজা। যারা দেখছো ক্লাস, আশা করছি আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যারা রেকর্ডিংও দেখছো তারাও কিন্তু চেষ্টা করো নিজের নিজের রেকর্ডিংটাকে থামিয়ে অঙ্কটাকে করার চেষ্টা করো। না পারলে দেন সলিউশন দেখো, কারণ আগেই সলিউশন দেখে নিলে কিন্তু তোমার মাথায় সেটা হ্যামার করে না। তো হ্যামার না করলে কিন্তু তুমি পরবর্তীকালে ভুলে গেলেও যেতে পারো, কিন্তু নিজে একবার যদি বার করে নাও সেটা কিন্তু তোমার মাথায় অনেক দিন থেকে যাবে। রাইট? তো চলো, বলছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ 480 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখানে 2টা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, দ্য রেশিও অফ ইটস সাইডস ইজ 10:24:26। আচ্ছা, এই সংখ্যাটাকে ভালো করে দেখো, রেশিওটা কত বলেছে? 10:24:26। আচ্ছা দেখো, তিনটে ভ্যালু আলাদা আলাদা। তিনটে ভ্যালু আলাদা হলে আমরা সেরকম ট্রায়াঙ্গেলকে কি বলি? সেরকম ট্রায়াঙ্গেলকে স্কেলিন ট্রায়াঙ্গেল বলি, তাই তো, বিষমবাহু ত্রিভুজ। কিন্তু এখানেই একটা ট্রিক আছে। ট্রিকটা কি? ভালো করে যদি ভেবে দেখো, যে 10 এর স্কোয়ার যদি করো তার সাথে যদি 24 এর স্কোয়ার করো, সেটাই তোমার 26 এর স্কোয়ারের সাথে সমান কিনা? কারণ 10 এর স্কোয়ার এর সাথে যদি তুমি এটা করো, অর্থাৎ 100 প্লাস 576 করে তুমি পাচ্ছ 676। পেলে? এটা করে কি করলেন স্যার? আরে ভাই, এটাই তো প্রমাণ করলাম যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার। তার মানে কি এই ফর্মুলাটা কিসের জন্য কাজে লাগে? এই ফর্মুলাটা লাগে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এই জিনিসটা কাজে লাগে। তার মানে আমাদের যে ট্রায়াঙ্গেল নিয়ে আমরা অঙ্কটা করছি, সেই ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটার তিনটে ভ্যালু কি কি বলা আছে? এটার ভ্যালু ধরে নিতে পারো 10, এটার ভ্যালু 24, ধরে নাও এটার ভ্যালু 26। কেন? সবচেয়ে বড় সাইড যেটা আছে সেটা আমার কি হয়? সেটা হাইপোটেনুয়াস হয়। বাকি বেস পারপেন্ডিকুলার যে কোনো ভ্যালু তুমি নিতে পারো। তাহলে আমরা চোখের সামনে একটা জিনিস দেখতে পেয়ে গেলাম, যে আমাদের সামনে একটা ট্রায়াঙ্গেলের কথা বলেছে, যে ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা যখন এরিয়া বার করব, সেটার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাংলা ভাষায় যেটা বলে। এবার দেখো, তোমার তো এখানে তিনটেই রেশিও আছে, তাহলে রেশিও থেকে বার করতে গেলে আমরা কি করি? সবসময় একটা কমন সংখ্যা দিয়ে গুণ করি। কমন সংখ্যাটা কি? এক্স ধরে নাও। তার মানে তিনটে ভ্যালু কি কি পাচ্ছ? একটা 10x, একটা 24x, আর আরেকটা 26x। এই তিনটেই তো ভ্যালু পাচ্ছ আশা করি। রেশিও থেকে বার করতে গেলে তিনটে ভ্যালু তোমার লাগছে, তাই একটা কমন রেশিও দিয়ে তুমি তিনটেকে কি করলে? গুণ করে দিবে। ঠিক আছে? তাহলে পেলে কি কি? দেখো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফের হাফ রাখলে বেসের ভ্যালু কত? বেসের ভ্যালু এখানে 24, তাহলে 24 ইন্টু এক্স, মানে এইটা তো এরকম আছে 24x, সেম এটাও 10x, এটাও 26x। তার মানে হাফ ইন্টু বেসের ভ্যালুটা 24x করে নিলে। ক্লিয়ার? সেম হাইটের ভ্যালু কত আছে? 10x আছে। তাহলে লিখতে পারি এইটা। আমার টোটাল এরিয়াটা তো বার করতে দিয়েছে, মানে টোটাল এরিয়া অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমি যে করে হোক আমার ফর্মুলা দিয়ে আগে এরিয়ার ভ্যালুটা বের করলাম। কিভাবে বের করলাম? হাফ দিয়ে যদি এটাকে কাটি, এটা হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 10 করে পাচ্ছি 120x স্কোয়ার। পেলে? 120x স্কোয়ার পেলে। এটা কি পেলে? এটা পেলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া। কিন্তু অলরেডি তো তোমার ট্রায়াঙ্গেলের এরিয়া বলা আছে 480। তার মানে এই যে জিনিসটা তুমি পেলে, এই জিনিসটার ভ্যালু, অর্থাৎ এই যে 120x স্কোয়ারটা পেলে,
এটারই ভ্যালু তোমায় কোয়েশ্চেনে বলা আছে তো 480, তাহলে 480-র সাথে এটাকে ইকুয়াল করে দাও। তাহলে 120 এক্স স্কোয়ারের ভ্যালু যদি 480 হয়, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা কত হবে? 4 হবে। জাস্ট ভাগ করে দাও 120 দিয়ে। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি 4 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু 2 হবে। ক্লিয়ার? রুট করে দিলে, তাহলে এক্স এর ভ্যালুটা তুমি এখানে কি পেয়ে গেলে? 2। এবার আমরা কি প্রত্যেকটা ভ্যালু বের করব? দরকার নেই। কেন? কারণ তোমায় বলেছে পেরিমিটার বার করতে। পেরিমিটার, পেরিমিটার মানে কি? দেখো, পেরিমিটারের বাংলা মানে হচ্ছে যে সীমা। এবার একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার বেরোয় কি করে? জাস্ট তুমি এই পয়েন্টে ভাবো দাঁড়িয়ে আছো, তুমি যদি ট্রায়াঙ্গেল বরাবর একবার করে হেঁটে আবার এই পয়েন্টে আসো, যে ডিস্টেন্স কভার হলো সেটাই তোমার পেরিমিটার। ঠিক আছে? তাহলে এখানে দাঁড়িয়ে আবার ঘুরে যদি তুমি এখানে আসো, মানে এই তিনটে লেন্থকে তুমি টপকালে, তাহলে এই তিনটে লেন্থের যোগফলটাই তোমার পেরিমিটার। তাহলে তিনটে লেন্থের যোগফল কত? 10 প্লাস 24 প্লাস 26 করে কত পেলে? তোমার টোটাল পেলে হচ্ছে 60x। পেয়ে গেছো? তাহলে 60x কি তোমার পেরিমিটার পেয়েছো। এবার x এর ভ্যালু অলরেডি তুমি পেয়েছো 2, তাহলে 60x এর ভ্যালু কত? 60x এর ভ্যালু হচ্ছে কত? 60 ইন্টু 2 করে দিলে করে কত পেলে? 120। তাহলে এটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার। অঙ্কটা একটু বড় আছে, কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় এসছে, তাই এই টাইপের অঙ্ক কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? অঙ্কটা হয়তো যারা নতুন করছো তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরে অঙ্কটাকে দেখো বা এক্সপ্লেনেশনটাকে শোনো, দেখো তোমাদের আশা করি পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রত্যেকটা জায়গাকে কিন্তু স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে তোমাদের কাছে তুলে ধরেছি। রাইট? তাহলে সবার প্রথমে চিনতে লাগবে যে এটা কি ধরনের ট্রায়াঙ্গেল দিয়েছে, সেই ট্রায়াঙ্গেলকে চিনে নিয়ে তার রেসপেক্টে ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করো, করে কিন্তু আমরা ফাইনাল উত্তরে পৌঁছে গেলাম। রাইট? চলো পরের কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। 5 নম্বর কোয়েশ্চেন। এবার একটু তোমাদের বাউন্সার হয়েছে, তাই এবার একটু ইজি বল দেয়া যাক। তাই তোমাদের সামনে এটা একটু ইজি কোয়েশ্চেন চলে এসেছে। দেখো কি বলেছে, যে অ্যাভারেজ এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ সান ইজ 55 ইয়ার্স। তাহলে অ্যাভারেজ এজ তোমায় বলা আছে 55 ইয়ার্স, ভালো কথা। রেশিও অফ দেয়ার এজেস কত বলা আছে? 7:4। ঠিক আছে? তাহলে রেশিও অফ এজেস কত বলা আছে? 7:4। এবার তোমাকে কোয়েশ্চেনটা বলেছে যে 6 বছর বাদে তাদের রেসপেক্টিভ এজের রেশিও কত হবে। ঠিক আছে? এটা তোমাদের কাছে কোয়েশ্চেন। আচ্ছা, তো ঘটনা হচ্ছে, ঠিক আছে, তো ঘটনা হচ্ছে তোমাদের কাছে কোয়েশ্চেনটা আমি কি প্রকাশ করতে পারলাম, যে অ্যাভারেজ এজ অফ এ ম্যান, আর এটা তোমায় বলা আছে। তাহলে এই জায়গাটা থেকে তোমাকে দেখতে হবে যে সত্যি তাদের অ্যাকচুয়াল বয়সটা কত। দেখো, যদি এখানেও রেশিও দেওয়া আছে, তার মানে দুজনের এজটা কি কি পাচ্ছ? 7x একটা আর একটা 4x। এটা নিয়ে কোনো অসুবিধা? কি বললাম? তাদের রেসপেক্টিভ এজের রেশিওটা আমাকে বলা আছে 7:4। তার মানে তাদের রেশিও থেকে বার করতে গেলে আমাদের একটা কমন টার্ম দিয়ে গুণ করতে হলো, সেটাই হলো একটা 7x আর একটা 4x। এবার অ্যাভারেজ বার করতে গেলে কি করতে হয়? দুটোর বয়সকে যোগ করে যতজন মেম্বার সেটা দিয়ে ভাগ করতে হয়। তাই এখানে 7x + 4x করে তাকে 2 দিয়ে ভাগ করা হলো। তো ভ্যালুটা আমরা কত পেলাম? 11x/2। তাহলে 11x/2 মানে হচ্ছে বলতে পারো 5.5x। তাহলে এই 5.5x কি অ্যাভারেজ পেয়েছি, এই অ্যাভারেজের ভ্যালুটাই কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 55। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 55 ডিভাইডেড বাই 5.5 করে কি পেলাম? করে পেলাম হচ্ছে এটা 10। তাই তো? তাহলে x এর ভ্যালু যদি 10 পেয়ে যাও, তাহলে পেরেন্টস এর যে ম্যান আছে তার এজটা কি হবে? 7 × 10। এটাই তো ম্যানের এজ। তাহলে 7 × 10 মানে কি? 70।
6 বছর বাদে কি হবে +6 মানে 76। সেম 76 পেয়ে গেলে ম্যানের, যদি চাইল্ডের বার করতে হতো, তার সনের বার করতে হতো, তাহলে কি করতে 4 × 10 করে পেতে 40, তার সাথে 6 বছর বাদে মানে হচ্ছে 46। এবার এই দুটোর তোমায় রেশিও বার করতে হবে 76 আর 46। তাহলে দুজনের রেশিওটা কি পেলে 76 আর 46 এর রেশিও দেখো 38:23 তুমি পেয়ে গেলে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তাহলে প্রথমেই কি করলাম, এদের দুজনের অ্যাভারেজটা বের করে নিলাম, অথবা তুমি করতে পারতে যে এদের টোটালটা বের করে নিতে পারতে। টোটালটা কত হলো 110 হয়ে যেত, কারণ দুজন 55 বছর, তাই 55 × 2 110। সেখান থেকেও তুমি 7/11 করে নিতে, কিসের জন্য 7:4 আছে, তাই 7/11 করেও তুমি কিন্তু 70 পেতে পারতে। সেইভাবেও কিন্তু অঙ্কটা করা যেত। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। আরেকটা অ্যাভারেজের অঙ্ক তোমাদের সামনে আছে। দ্য অ্যাভারেজ মার্কস অফ বয়েজ ইন এ ক্লাস ইজ 52। তাহলে 52 বলে দিয়েছে বয়েজদের, তাহলে আমরা আগে লিখে নিই জিনিসটা কি আছে। বয়েজদের অ্যাভারেজ কত বলেছে 52, ভালো কথা। দ্যাট অফ গার্লস, গার্লসদের অ্যাভারেজ কত বলেছে, গার্লসদের অ্যাভারেজ বলেছে হচ্ছে 42। এবার তোমাকে বলেছে যে অ্যাভারেজ মার্কস অফ বয়েজ অ্যান্ড গার্লস যেটা কম্বাইন্ড হয়েছে সেটা কত হয়েছে 50। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস, তাই তো। তাহলে দেখো তুমি বয়েজের অ্যাভারেজ পেয়েছো 50, গার্লসের অ্যাভারেজ পেয়েছো 42, তোমাকে অ্যাভারেজ বানাতে কত হবে 50 বানাতে হবে। তাই জন্যে তুমি এখানে করে দিলে কত 50 তোমাকে বানাতে হবে। এবার অ্যালিগেশন করো, করে দেখো তুমি এখান থেকে পেলে কত 2, এখান থেকে পেলে কত 8, দুটোকে যদি রেশিও করো কত পেলে 4:1। কোনো সমস্যা? তাহলে 4:1 যেটা পেয়েছো এটা কি পেলে 4:1টা হচ্ছে বয়েজ ইস টু গার্লস। বয়েজ আর গার্লস এর রেশিওটা কত পেলে 4:1। তাহলে দেখো বয়েজ আর গার্লস এর রেশিও যদি 4:1 পেয়ে থাকো, তাহলে বয়েজ পার মানে 4:1 মানে কত 5 জনের মধ্যে 4 জন হচ্ছে তোমার বয়েজ আছে। বার করতে কি বলেছে পার্সেন্টেজ অফ বয়েজ। তার মানে আমি কি দেখলাম যে 4:1 মানে কত টোটাল 5 জন, তাহলে 5 জনের মধ্যে বয়েজ কজন 4 জন, তাহলে টোটাল আমায় পার্সেন্টেজ বার করতে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে গুণ, তাহলে 5 20 20 4 80। তাহলে এটা বেরোলো হচ্ছে তোমার পার্সেন্টেজে অ্যান্সার, অর্থাৎ 80% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? খুব সোজা অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষাতে আসতে পারে, খুবই ইজি অঙ্ক, কিন্তু অনেকেই এখানে বড় প্রসেস XY এগুলো ধরে কিন্তু করার চেষ্টা করে। তাই আমার তাদের সাজেশন থাকবে তোমরা একটু চোখ কান খোলা রেখে অঙ্কগুলোকে দেখো, কোন অ্যাপ্রোচ ইউজ করা হচ্ছে, সেই অ্যাপ্রোচ গুলোর সাথে নিজেদেরকে ফ্যামিলিয়ার করো, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে টেনশন কনফিউশন এগুলোর জায়গা কমে যায়, তোমরা খুব সহজেই অঙ্কগুলো করে আসতে পারো। রাইট? তাহলে পরেরটায় যাচ্ছি। দেখো তোমাদের এখানে গ্রাসরুট এডুকেশনের WBCS কোর্সের ডিটেলস তোমাদের এখানে দেওয়া আছে। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ সবকিছুর একদম কম্বাইন্ড একটা তোমাদের গাইডেন্স পেয়ে যাচ্ছ। এই জিনিসগুলোকে তোমরা খেয়াল রাখো। দেখো ফোন নাম্বারও তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। আগে অফলাইন ছিল, এখন আমরা অনলাইনেও এসেছি, তাই তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখো যারা BCS এর দিকে ঝুঁকতে চাইছো না, যারা SSC বা পুলিশ বা NTPC এই টাইপের এক্সামের দিকে যাচ্ছ, তাদের জন্য কিন্তু আলাদা কোর্স অলরেডি এখানে আছে অ্যাভেলেবেল। তোমরা যারা চাও তারা কিন্তু এগুলোতেও তোমরা যোগদান করতে পারো। এখানে কিন্তু ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটোকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়, যাতে তোমাদের একটা হোলসাম প্রিপারেশন একটা তোমাদের থাকে। কম্প্রিহেন্সিভ প্রিপারেশনে জোর দেওয়াই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। এবার আসছে তোমাদের জন্য একটা বীজগণিতের অঙ্ক। খুব সোজা অঙ্ক,
পরীক্ষায় বহুবার এইরকম অঙ্ক দেখেছো, কিন্তু তোমাদেরকে আমি এই অঙ্কটারই দুটো অ্যাপ্রোচ করে দেখাবো। একটা হচ্ছে ফর্মুলা বেসড অ্যাপ্রোচ, আর আরেকটা যখন পরীক্ষার হলে তোমার সময় বাঁচিয়ে তোমার করার কি অ্যাপ্রোচ হবে সেটা। এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে? এক্স প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0 দেওয়া, তলায় দেওয়া কি যে এই একটা বড় জিনিস দেওয়া, সেটার ভ্যালু তোমাকে বার করতে হবে, রাইট? দেখে কঠিন লাগছে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না। কিভাবে? ভালো করে অঙ্কটাকে চেনার চেষ্টা করো। দেখো ফার্স্টে কি আছে, মাথায় কিউব আছে, রাইট? তার মানে নিশ্চয়ই কোনোভাবে কিউব করতে হচ্ছে, ফার্স্ট ক্লু আমি যেটা পেলাম। দ্বিতীয় দেখো, এটা আছে এক্স কিউব, এখানেও আছে 27-এর কিউব। দেখো এটা 3, এটা 27, মানে 3-এর কিউব করলে 27 হয়। সেম এখানে 2, 2-এর কিউবেও 8 হয়। কিন্তু তুমি কি ডাইরেক্টলি এটার কিউব করলেই এটা পেয়ে যাবে? না, সেরকম তো কোনো ফর্মুলা নেই এখানে। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব? ফার্স্ট অ্যাপ্রোচ তোমাদের জন্য ফর্মুলা বেস হোক। কিভাবে? যে তুমি ফর্মুলাটাকে যদি কাজে লাগাতে, তাহলে তুমি কি অ্যান্সার পেতে। চলো দেখি। দেখো তোমাদের এই যে স্টেপটা দেয়া, এক্স প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, এখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস 3y এর ভ্যালুটা -2 লেখা যায়। কেন? কারণ প্লাস 2টাকে সমান চিহ্নের ওদিকে নিয়ে গেলাম, গিয়ে আমি -2 করলাম। আশা করছি এই অবধি ক্লিয়ার। এবার তোমাকে তো নিশ্চয়ই এখানে একটা কিউব ফরম্যাটে আনতে হবে। তাহলে কিউব করার জন্য তুমি কি করলে? গোটা জিনিসটার কিউব করে দিলে, দুদিকেই তুমি কি করলে? কিউব করে দিলে। এবার এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা কি? ও সবাই ভুলে খেয়ে নিয়েছো আর কি। এরকম করলে হবে না, হ্যাঁ, একটু ফর্মুলাগুলোকে আপডেট করতে হবে। তো বীজগণিতের যে ফর্মুলা বেস যেগুলো আছে, কিউবের ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা, এগুলো কিন্তু ভুললে চলবে না। যারা যারা ভুলে গেছো, যাদের যাদের মনে হচ্ছে এইসব কি ফর্মুলা কবে পড়েছিলাম, তারা কিন্তু অবশ্যই আজকে একটু সময় বার করে ফর্মুলাগুলোকে চোখ বুলিয়ে নিও। কারণ এই ফর্মুলা কিন্তু ভুলে গেলে তুমি অঙ্ক, অনেক চেনা জানা অঙ্ক কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে না। ঠিক আছে? তাই কিউবের ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। তো চলো আমরা এখানে ডাইরেক্টলি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। এক্স প্লাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আমি তোমাদের সুবিধার জন্য একবার লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই তার যদি হোল কিউব করো, তার ফর্মুলাটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। তাই এই ফর্মুলাটাকেই আমি কি করব না, এখানে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করলাম দেখে নাও। দেখো এক্স প্লাস ওয়াই তার হোল কিউব আছে, তাহলে ফার্স্টে করলাম এক্স এর কিউব, তারপরে করলাম কি, সেম এখানে ওয়াই কিউব আছে, তাই 3y তার হোল কিউব করলাম। তারপরে কি আছে, এই 3xy আছে, তার মানে 3 ইন্টু এক্স ইন্টু এখানে আমাদের y বলতে 3y, তাই সেটাকেই লিখে দিলাম। তারপরে দেখো এক্স প্লাস ওয়াই পার্টটা আছে, অর্থাৎ এই গোটা পার্টটা, অর্থাৎ এক্স প্লাস 3y আছে, রাইট? এক্স প্লাস 3y, সেটার ভ্যালুটা দেখো -2 এর কিউব করলে কত পাও? -2 ইন্টু -2 এর কিউব করলে -8 পাও, রাইট? ক্লিয়ার হলো? তাহলে দেখো আমরা এই যে ফর্মুলাটা জানতাম, সেই ফর্মুলার বেসিসেই কি আমরা এটাকে সাজিয়ে নিলাম। এবার আমরা কি করব নেক্সট স্টেপটা? নেক্সট স্টেপে দেখো কি করছি, এখান থেকে জাস্ট জিনিসগুলোকে ভেঙে নামাবো। তাহলে ভেঙে নামাচ্ছি, কি করলাম? ফার্স্টে লিখলাম এক্স কে কিউব করলে হয় এক্স কিউব, তাই এক্স কিউব লিখলাম। তার সাথে কি লিখতে পাচ্ছি? 3y কিউব। 3 কিউব করলে কত হয়? 3 এর কিউব করলে 27। তার সাথে ওয়াই কিউবটাকে আমি লিখে দিলাম। তাহলে এক্স কিউব প্লাস 27y কিউব পেয়ে গেলাম। এবার দেখো এইখানে এক্স প্লাস 3y যে পার্টটা ছিল, এটার ভ্যালু কত? এটার ভ্যালু অলরেডি -2। তার মানে এই গোটা জিনিসটা -2 এর সাথে গুণ হচ্ছে, অর্থাৎ 3 ইন্টু 3 কত? 9, 9 ইন্টু -2 -18। আর এক্স ওয়াই যারা আছে তারা তাদের মতো বসে গেল।
ক্লিয়ার করতে পারলাম? তাহলে কি হলো, এক্স কিউব প্লাস 27y কিউব মাইনাস 18xy কিন্তু অলরেডি তোমার এখানে চলে এসছে। এবার দেখো এটা সমান সমান কি লিখতে পারো, সমান সমান লিখতে পারো -8, তাই তো? -8 লিখতে পারো। জাস্ট এই 8টাকে সমান চিহ্নের এদিকে নিয়ে চলে এসো, কি হবে জিনিসটা প্লাস হয়ে আসবে। তাহলে প্লাস হয়ে আসা মানে ফাইনাল অ্যান্সার এক্স কিউব প্লাস 27y কিউব মাইনাস 18xy প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কি এলো? ফাইনাল অ্যান্সার এলো হচ্ছে অপশন সি। তাহলে এটা একটা অ্যাপ্রোচ হলো। এবার আমরা এই যে এত কিছু ফর্মুলা ইউজ করেছি, এবার যে টাইপটা আমরা দেখব সেটাতে আমরা ফর্মুলার ইউজটাই করব না, ছাড়া কিভাবে আমরা অঙ্ক করব। দেখো এই ফর্মুলার ইউজ না করে করার জন্য একটা বেসিক কনসেপ্টের দরকার আছে। কি কনসেপ্ট? সেটা হচ্ছে দেখো এক্স প্লাস 3y প্লাস 2 0, একটা এখানে ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, কিন্তু ভ্যারিয়েবল কটা? একটা ইকুয়েশনের মধ্যে তোমার ভ্যারিয়েবল কটা আছে? এখানে ভ্যারিয়েবল কাকে বলে? যার ভ্যালু বারবার পরিবর্তন হয় সেই জিনিসটাই ভ্যারিয়েবল। তাহলে এখানে এক্স আর ওয়াই এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে একটা ইকুয়েশন কিন্তু ভ্যারিয়েবল তোমার হচ্ছে কটা? দুটো। তাই জন্য তুমি কি করতে পারো যে একটা ভ্যারিয়েবলকে, যে কোনো একটা ভ্যারিয়েবলকে তুমি জিরো ধরে নিতে পারো, ঠিক আছে? তাই যে কোনো একটা ভ্যারিয়েবলকে তুমি কি করলে? উড়িয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কে আমরা y ইকুয়াল টু কি করে দিলাম? y এর ভ্যালুটা 0 নিয়ে নিলাম। তাহলে y এর ভ্যালু যদি 0 হয় তার মানে কি পড়ে থাকবে? x প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ x এর ভ্যালুটা কত পড়ে থাকলো? -2 পড়ে থাকলো। ক্লিয়ার? তাহলে y এর ভ্যালু 0 পেয়েছো, x এর ভ্যালু -2 পেয়েছো। এই জিনিসটাই এই ইকুয়েশনে বসিয়ে দাও। x কিউব আছে অর্থাৎ -2 এর কিউব আছে। দেখো এখানে y 0 আছে মানে গোটা টার্মটা চলে গেল, x y এর মধ্যেও 0 থাকবে মানে গোটাটা চলে গেল। পড়ে থাকলো কে? শুধু +8, তার মানে -8 +8 করে ওভারঅল পেলে হচ্ছে অ্যান্সার 0। ঠিক আছে? তাহলে এটা আশা করি অনেক তাড়াতাড়ি তোমার অনেক ইজিলি ভাবে হয়ে গেল। তাহলে এখানে জাস্ট একটাই কনসেপ্ট লাগবে, কি যে যখন আমাদের একটা ইকুয়েশন থাকবে তখন একটা ভ্যারিয়েবল আমাদের দিলে তবেই কিন্তু আমরা সেটা বার করতে পারবো। অর্থাৎ যতগুলো ভ্যারিয়েবল আছে ততগুলো যদি ইকুয়েশন থাকে তবেই আমরা তাদের ভ্যালু বের করতে পারি। কিন্তু এখানে আমার কাছে একটা ইকুয়েশন আছে কিন্তু ভ্যারিয়েবল কটা আছে? ভ্যারিয়েবল আছে দুখানা। তাই জন্যে আমি একটা ভ্যারিয়েবলকে কি করলাম? 0 ধরে নিলাম। ঠিক আছে? একটা ভ্যারিয়েবলকে 0 ধরে নিলাম, তাই অঙ্কটা অনেক ছোট হয়ে গেল। চলো পরের অঙ্কের দিকে আমরা যাই। এটা খুবই সোজা অঙ্ক, ছোট্ট অঙ্ক, খুব ইজি অঙ্ক। কি বলেছে? ইফ 250 men can finish construction on an apartment in 40 days। আচ্ছা 250 জন 40 দিনে কাজটা শেষ করেছে। তাহলে 250 জনের যদি টোটাল কাজটা দেখি তাহলে টোটাল ওয়ার্কটা কি হবে? 250 ইন্টু 40। কেন? কারণ হচ্ছে যে যদি 250 জন 40 দিনে করেছে, যদি একজন কাজ করতো তাহলে তার গোটা কাজ করতে কতদিন সময় লাগতো? কম লাগতো? ভাগ হবে না। এখানে ভাবো 250 জনের 40 দিন লেগেছে, তাহলে একজনের কি আরো বেশি দিন লাগবে? তাহলে কত হলো? 250 ইন্টু 40, এটা হচ্ছে টোটাল। আচ্ছা যারা এই অঙ্কটা করছো তাদেরকে আমি একটু আগে থেকে বলে দিই যে এই অঙ্কটা কিন্তু একটু ঠান্ডা মাথায় করো, নইলে তোমার অঙ্ক ভুল হওয়ার চান্স কিন্তু খুবই আছে এখানে। তাই বলবো অঙ্কটা ভালো করে পড়ে তোমরা কিন্তু তবেই করতে যাও। ঠিক আছে? তো চলো তাহলে টোটাল ওয়ার্ক বা একটা লোকের পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা বার করার জন্য কি করলাম? আমি 250 কে 40 দিয়ে গুণ করে দিলাম। আশা করি ক্লিয়ার। এবার তোমার কি বলেছে? কাজটা শেষ করতে হবে কত দিনে? 10 দিনে শেষ করতে হবে। তাহলে 10 দিনে শেষ করতে গেলে কি করব? জাস্ট 10 দিয়ে ভাগ করব। তাহলে 40 দিনে করছে 250 জন, একদিনে করবে নিশ্চয়ই এত বেশি লোক, তাহলে 10 দিনে করবে কি একটু কম লোক। তাই 10 দিয়ে আমি জিনিসটাকে কি করলাম? ভাগ করে দিলাম। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি? 4। অর্থাৎ টোটাল আমার দরকার কত? 1000 জন লোকের দরকার।
টোটাল কত 1000 জন লোকের দরকার, তাহলে কি আমার উত্তর 1000 হবে? উত্তর 1000 করে দিয়েছো তো অনেকে, এটাই ভুল। কেন ভুল? কারণ কোয়েশ্চেনে এই শব্দটা আছে, যদি এই শব্দটা না থাকতো তাহলে কিন্তু তোমার আনসার 1000 কারেক্ট হতো, কিন্তু যেহেতু এই শব্দটা আছে তাই তোমার আনসার কোনোভাবেই 1000 হতে পারে না। তোমার আনসার কি হবে, যে টোটাল লাগছে কত, টোটাল লাগছে হচ্ছে 1000 জনের দরকার। আগে কতজন ছিল, আগে 250 জন ছিল, তাহলে এখন আরো কতজনকে লাগবে, আরো লাগবে হচ্ছে 750 জনকে লাগবে। ঠিক আছে, তাহলে 1000 থেকে তুমি এই পার্টটাকে বাদ দিলে, বাদ দিয়ে তোমার যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে তোমার কি হলো, যে ফাইনাল। ঠিক আছে, তাহলে 1000 মাইনাস 250 করে 750 জন লাগলো, 750 জন হচ্ছে তোমার ফাইনাল। আবারও বলে দিচ্ছি যে যদি টোটাল ওয়ার্ক বার করতে হয় কিভাবে করবে, দেখো 40 দিনে কাজটা করছিল 250 জন, যদি একদিনে কাজটাকে কমপ্লিট করতে হতো তাহলে কি করতে, যে ম্যাক্সিমাম কতজন কাজ করবে সেটা বার করে নিলে। এবার যদি 10 দিনে করতে হয় কি করলে, জাস্ট 10 দিয়ে জিনিসটাকে ভাগ করে এটা পেলে। এবার মোর শব্দটা আছে বলে আমি বিয়োগটা করলাম, নইলে এটাই আমার ফাইনাল আনসার হতে পারত। ঠিক আছে, চলো পরের অঙ্ক। আচ্ছা, গ্রাসরুট এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল এখানে তোমায় দেওয়া আছে, তুমি এই চ্যানেলে অবশ্যই স্ক্যান করে জয়েন করে যাও। এখানে তোমাকে বিভিন্ন লিঙ্ক দেওয়া হবে, কি ক্লাস আসতে চলেছে তার পিডিএফ, সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হবে, তোমরা দেখে নিও। আচ্ছা, when the price rise increases 12.5%, a man can get 250 গ্রাম less rice for ₹18। তার মানে কি হচ্ছে দেখো, তার মানে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে টোটাল 12.5% কি হচ্ছে প্রাইস রাইস হাইক, অর্থাৎ কি 12.5% মানে তুমি লিখতে পারো কি 12.5 ডিভাইডেড বাই 100, মানে এটাকে কাটলে কি পাচ্ছ 1/8 পেয়ে যাচ্ছ। 1/8 কি হয়েছে, হাইক হয়েছে। তাহলে 1/8 হাইক মানে যদি 8 টাকা তোমার প্রাইস থাকতো আগে, তার মানে প্রাইস যেটা আছে যদি অরিজিনাল ভ্যালুটা তোমার 8 টাকা হতো, তাহলে নিউ ভ্যালুটা কি হয়েছে, নিউ ভ্যালুটা তোমার 9 টাকা হয়ে গেছে। কেন, কারণ হচ্ছে যে তুমি আগে 8 টাকা তোমার ভ্যালুটা অরিজিনালি ছিল, 1 টাকা তোমার বেড়েছে 8 টাকায়, তার মানে এখন কত হয়েছে, 9 টাকা হয়ে গেছে। এটা কি, এটা হচ্ছে প্রাইস রেশিওটা পেয়ে গেলে। এবার প্রাইস রেশিওর ঠিক উল্টোটা কি হবে, কোয়ান্টিটি রেশিও। তাহলে প্রাইস রেশিওর উল্টো হচ্ছে কোয়ান্টিটি রেশিও, যেটার ভ্যালু কি হয়ে যাবে 9:8, ঠিক এটার উল্টো, তাই তো, কোনো অসুবিধা নেই। তাহলে আগে যেটা পেতে তুমি 8 টাকা দাম ছিল সেটা এখন হয়েছে 9 টাকা, তার মানে আগে তুমি যেটা 9টা জিনিস পেতে সেটারই এখন কি হচ্ছে, এখন তুমি 8টা জিনিস পাচ্ছ। এবার দেখো এই যে 1 ইউনিটের যে গ্যাপটা, এই গ্যাপটার ভ্যালুই তোমায় কোয়েশ্চেনে কত বলে দিয়েছে, কোয়েশ্চেনে বলেছে 250 গ্রাম। তাহলে 250 গ্রাম মানে কি 1 ইউনিটের ভ্যালু, তাহলে এখানে 8 ইউনিটের ভ্যালুটা কি হবে, 8 ইন্টু 250 গ্রাম করে কত পাবে 2000, 2000 গ্রাম, অথবা অর কি লেখা যায় 2 কেজি লেখা যায়। 2000 গ্রামকেই তো আমরা 2 কেজি বলতে পারি 1000 দিয়ে ভাগ করে। তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে, যে এই 2 কেজি জিনিস আমি কত টাকায় পাচ্ছি, 18 টাকায় পাচ্ছি। 2 কেজি জিনিসের দামটা কি দাঁড়াচ্ছে, 18 টাকা দাঁড়াচ্ছে। তাহলে আমার অরিজিনাল যদি প্রাইস, আচ্ছা কেউ জিজ্ঞেস করতে পারো যে স্যার আপনি 9 দিয়ে কেন করলেন না, আরে ভাই 9টা কি, 9টা হচ্ছে অরিজিনাল তুমি আগে যে চালটা পেতে, আর এখন 8টা কি, 8টা হচ্ছে কারেন্টলি যেটা পাচ্ছ। তোমায় তো কারেন্ট দাম এখানে বার করতে দিয়েছে, প্রেজেন্ট কস্ট, তাই তুমি 8 দিয়ে গুণ করলে। যদি তোমায় আগের দাম চাইতো তাহলে তুমি এখানে 9 দিয়েও গুণ করতে পারতে। ক্লিয়ার? তাহলে 8 দিয়ে গুণ করে তুমি দেখছো যে 2 কেজি বেশি চাল পাচ্ছে কত টাকায়, 18 টাকায়। তাহলে প্রাইসটা কত দাঁড়াচ্ছে, 18 ডিভাইডেড বাই 2 করে পাচ্ছ হচ্ছে 9 টাকা পার কেজি। তাহলে তোমার আনসার কত এলো, 9 টাকা পার কেজি। এটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই টাইপের অঙ্ক আমি যত ক্লাস করিয়েছি তোমাদের ইউটিউবে,
বেশিরভাগ ক্লাসে এরম টাইপের অঙ্ক কিন্তু আমি বারবার করাচ্ছি, তোমরা দেখতেও পেয়েছো যে এই টাইপের অঙ্ক কিন্তু ক্লার্কশিপ এক্সামেও এসছে, তাই এই অঙ্ককে কিন্তু জোর দিয়ে করতেই হবে, কোনো উপায় নেই। ঠিক আছে, চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই অঙ্ক তোমাদের সামনে কোয়েশ্চেনটা দিয়েছে, এ ট্রায়াঙ্গেল উইথ লেন্থস অফ সাইড প্রপোর্শনাল টু দ্য নাম্বার 7, 5, 11। তা বলছে যে কোনো একটা ট্রায়াঙ্গেলে এই তিনটে ভ্যালু অলরেডি দেওয়া, তাহলে এই তিনটে ভ্যালুর জন্য ট্রায়াঙ্গেলটা কিরকম টাইপের ট্রায়াঙ্গেল হবে এই চারটের মধ্যে, সেটা তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তা এটার জন্য দেখো ডিটেলড ক্লাস অলরেডি আমাদের গ্রাসরুটে এই টাইপের জিনিসের হয়, কেন কিভাবে কেন এইরকম ফর্মুলাটা এলো সেই পর্যন্ত ইলাবোরেটলি ডিসকাশন কিন্তু হয়। আমি তোমাদের এখানে একটা গ্লিমস দিতে চলেছি। দেখো তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে শুনেছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা এ, এটা বি, এটা সি হলে আমরা ফর্মুলাটা কি পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এটা অলরেডি আজকেও বহুবার অঙ্কে এটাকে অ্যাপ্লাই করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার। এবার ভাবো যদি তোমার ড্রয়িংটাতে বি এর লেন্থটাও তুমি সেম রাখলে, এ এর লেন্থটাও তুমি সেম রাখলে, কিন্তু এটাকে একটু এরকম করে দিলে, এটাকে একটু ইন্টেরিয়ারে ঢুকিয়ে দিলে, ইন্টেরিয়ারে ঢুকিয়ে দেওয়া মানে কি, সি এর লেন্থটা ছোট হয়ে গেল, আগের চেয়ে ছোট হয়ে গেল, এটা তোমার এ, এটা তোমার সি, তাহলে সি এর লেন্থটা এখানে কি হয়েছে, এখানে দেখতে পেলে যে সি এর লেন্থ যা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে সি স্কোয়ারের সমান হচ্ছিল, কিন্তু যেই তুমি এটাকে একটু বেঁকিয়ে দিলে সঙ্গে সঙ্গে কি হলো, সি এর লেন্থটা ছোট হয়ে গেল। তাহলে ছোট হওয়া মানে তুমি বলতে পারো তো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা এখন সি স্কোয়ারের থেকে বেশি হয়ে গেল, বলতে পারো সি এর লেন্থ ছোট হলো মানেই কি এদের দুজনের ভ্যালুটা এর থেকে বেরিয়ে গেল। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা এখানে কোনো কোণই কিন্তু 90 ডিগ্রির বেশি নয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই এই টাইপের ফর্মুলা যখন তুমি পাবে সেই ট্রায়াঙ্গেলকে আমরা কি বলবো, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলে। আরেকটা তার মানে কি, যদি এরকম সেম ট্রায়াঙ্গেল রাখতে এটাকে একটু যদি হেলিয়ে দিতে, অর্থাৎ এই কোণটাকে 90 ডিগ্রির চেয়ে বেশি করে দিলে, তখন দেখো তোমার সি এর ভ্যালুটা কি হচ্ছে, সি এর ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে এই ট্রায়াঙ্গেলের জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা লেস দেন সি স্কোয়ার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কারণ এখানের যা লেন্থ আর এই লেন্থ, এটা তোমার এ, এটা তোমার বি, এই দুটো লেন্থকে তুমি সেমই রেখেছো, শুধু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করেছো। এখানে অ্যাঙ্গেলটা 90 থেকে কমিয়ে দিয়েছিলে, এখানে অ্যাঙ্গেলটা 90 থেকে বাড়িয়ে দিলে, তাহলে সেখানে গিয়ে দেখো সি এর লেন্থ বেড়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা কি সি স্কোয়ারের চেয়ে ছোট হয়ে গেল, তাই এই ট্রায়াঙ্গেলকে আমরা বলবো অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল অর্থাৎ যেখানে একটা কোণ তোমার অবটিউস অ্যাঙ্গেল বা 90 ডিগ্রির বেশি থাকবে। ক্লিয়ার হলো? এবার আমরা জাস্ট চেক করব যে এটা কি হচ্ছে। তাহলে দেখো চেক করতে গেলে কি কি করব, ফার্স্টে আমরা 7 স্কোয়ার করলাম প্লাস 5 স্কোয়ার করলাম, কত হয়, 7 স্কোয়ার হচ্ছে 49 প্লাস 5 স্কোয়ার করলে কত হয় 25, দুটোকে যোগ করলে কত হয়, দুটোকে যোগ করলে হয় হচ্ছে 74, তাই তো, দুটোকে যোগ করে পাচ্ছি 74। আচ্ছা এটা তো অবশ্যই 11 স্কোয়ারের চেয়ে ছোট, কারণ 11 স্কোয়ার কি, 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে 74 অবশ্যই 11 স্কোয়ারের চেয়ে ছোট। কোন কন্ডিশন ম্যাচ করছে, ম্যাচ করছে এই কন্ডিশন। তার মানে আমাদের ফাইনাল আনসার যেটা পেলাম সেটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো তাহলে তোমরা 10টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে দেখালাম আজকে, ভ্যারাইটি অফ কোশ্চেন, যেখানে কিন্তু অ্যাডভান্স ম্যাথসের বেশ কিছু জিনিসকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হলো। এই টাইপের আরো সেশন কিন্তু যেখানে অ্যাডভান্স ম্যাথস আজকে তোমরা দেখতে পেলে যে বোধহয় 3টে বা 4টে কোশ্চেন এরিথমেটিক, বাকি কিন্তু সবকিছুই ত্রিভুজ, বৃত্ত, রম্বস এই চ্যাপ্টারগুলো থেকে দেওয়া হয়েছে। তাই এই চ্যাপ্টারের কোয়েশ্চেন্স কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আরো করে যেতে হবে, এই চেষ্টা আমাদের চলতে থাকবে, তোমরা আমাদের সাথে থাকো। চলো আজকের মতো এখানেই আমরা শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো একটা প্র্যাকটিস সেশন।